ওই সুন্দর গ্রামটার নাম মলয়পুর। ঘন জঙ্গলের মাঝে একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামের শেষ প্রান্তে যে বাড়িটা আছে সেটা সুন্দর আর বিমলার বাড়ি। বউয়ের আঁচল ধরে ঘুরে বেড়ায় সুন্দর। বিমলার শাশুড়ি ছিল না, কিন্তু খুব ভালো বউ ছিল। বিমলা ভালো তো বটে, কিন্তু ভাবতো যেন সব কথায় ওরই মত হয়, সব সময় নিজের মনের মতনই করত। ওদের একমাত্র ছেলে লোহিত নিজেদের চাষ জমিতে ও বাবার সাথে চাষবাস করে আর নিজের মার কথাবার্তা সম্মান করে জীবন যাপন করছে। লোহিত মার সব কথা শুনত। মা 90খানা সম্বন্ধ খুঁজে অমৃতার সাথে বিয়ে করালো। অমৃতার গ্রামের নাম সিংপুরি, যেটা মলয়পুর থেকে 20 কিলোমিটার দূরে। খুব বড়লোক পরিবার। তার উপরে একমাত্র মেয়ে হওয়ার জন্য অমৃতা কোনো বাড়ির কাজ শিখেছিল না। একদম আদরে মানুষ অমৃতার মা বাবা। তাই অমৃতার বড়দের প্রতি কোনো সম্মান ছিল না। বাড়ির কাজকর্ম করতে পারত না। শিখে কাজ করা সেটাও ও চাইত না। আলস হয়ে সময় কাটিয়ে শাশুড়ির কথা না মেনে বড়লোকে আচরণ করে সারা ঘরে ঘুরে বেড়াত। বৌমার এই আচরণে শাশুড়ির খুব রাগ হতো। বউকে ভালোভাবে শায়েস্তা করতে চাইত, কিন্তু অসহায় হয়ে নিজের সব রাগ চাকরানি কলাবতীর উপরে ঝাড়ত। এ কি মালকিন, শাশুড়ির রাগ বাশুড়ির উপরে দেখালে কি করে? আমার আবার শাশুড়ি কোথায়? আমার এই বাড়িতে আসার 3 মাস পরেই তো মারা গেল। আমার সব রাগ আমার বউয়ের উপরে। তাই তো, বউয়ের রাগটা ল্যাংড়া কুকুরের উপরে দেখানোর মতন। আমার উপরে চেঁচামেচি করছো কেন? তোর মাথা, তোকে বকলে তুই সহ্য করে নিবি, ওকে কথা শোনালে ও আমাকে মেরেই ফেলবে। এমনিতেই আমার বউ বড়লোক বাড়ির সুন্দরী। যে বড়লোক বাড়ির মেয়ে যদি সুন্দরী হয় তাহলে শাশুড়ি তো মন্থরা। আচ্ছা, তুই আমাকে গালাগালি দিচ্ছিস প্রশংসা? আরে যেমন মন্থরা কৈকৈর কানে পরচর্চা করত, তুমিও তোমার ছেলের কানে কুমন্ত্রটা ঢালো। এই কথাটা তো আমার মাথায় এসেছিলই না। ওকে আমার আঙ্গুলে নাচানোর জন্য আমার ছেলেকেই উস্কাতে হবে। এটা বলে লোহিতকে রাগিয়ে অমৃতাকে নিজের আঙ্গুলে নাচায়। মা, আরে বাবা, মা, আমা। মায়ের কথা আমি আর বাবা মাথা নিচু করে সব শুনি। তোমাকেও মায়ের কথা শুনতে হবে, না হলে প্রত্যেকদিন আমার হাত থেকে মার খাবে, সাবধান। এরম বলে চলে গেল। তার পরের দিন থেকে বরের কাছের মারের ভয়ে শাশুড়ির কথা মেনে চলত। আমার বাপের বাড়িতে এদিকে জিনিস ওদিকে উঠিয়ে রাখতাম না, আর এখন বাসন মাজাচ্ছে রাক্ষসী। পাশেই চাকরানি সব কথা শুনে ফেলল। বিমলা বৌদিকে রাক্ষসী বলছো? ও, যেটা মনে কথার ভাবাচ্ছিল সেটা বাড়ি বেরিয়ে গেল। এই কথাটা যদি আমার শাশুড়ি জানতে পারে তাহলে আমার মাথা ফাটিয়ে দেবে। ভয় পেও না ছোট মালকিন, আমি বড় মালকিনকে জানাবো না, কিন্তু দুর্গাপূজায় আপনার 2টো শাড়ি দিতে হবে। 2টো কেন, আমি তোকে 4টে দেবো, ব্যাস রাক্ষসী কথাটা ভুলে যাস। কিন্তু কলাবতী বিমলা মালকিনের ভরসাওয়ালা। বৌমা রাক্ষসী বলে মজা করিয়েছে এই কথাটা জানিয়ে দিল। এতে বউয়ের উপরে রাগ বিমলার আরো বেড়ে গেল। আমাকে রাক্ষসী বলেছে, আজ থেকে ওকে আরো পেশাবো। এমন বলে কথায় কথাকে আরো গালাগাল দিয়ে কোনো না কোনো কথা বলে ওকে আরো বিরক্ত করছিল। এই কথাটা যখন অমৃত লোহিতকে বলল, নিজের ঘরের কাজও তোমার জন্য বোঝা লাগছে, মা বলেছে মানে তোমাকে করতেই হবে। উপায় না পেয়ে বাড়ির সব কাজ করছে। মনে মনে শাশুড়ির উপরে, শাশুড়ি আর বর সবার কথায় হ্যাঁ করে শ্বশুরের উপরে, কান ঘুষো করা চাকরানির উপরে অনেক রাগ ছিল। এমন ছিল একদিন সিংপুরীর থেকে ওর বাবা এসে, মা অমৃতা, আমার সঙ্গে মন্ত্র কাকি এসেছে, খাবারটা একটু বানাও। সেটাকে? মন্ত্র কাকি। কাকিকে দেখে, এই বুড়িটা আবার কি? অদ্ভুত দেখতে। বুড়ি? কি রে রানী, তুই কি সবসময় এরম বরফির মতন নরম আর পনিরের মতন শক্ত হবি নাকি? বয়স বাড়লে তুইও পায়েসের মতন পাতলা হয়ে যাবি। মুচমুচে ভাজা। কি আমাকে ভাজা বললে? ইগলের মধ্যে নাকওয়ালা বুড়ি? আবার বুড়ি বললি? আমার নাকের সম্পর্কে আর যদি কিছু বলেছিস, আটার কলে ঢুকিয়ে আটা খাইয়ে দেব, বুঝলি? এমন শিক্ষা দাও কাকি
এর বড়দের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি নেই, যা মুখে আসে বলে দেয় আমাকে রাক্ষস বলেছে, এমন কথা। ওদিকে আনন্দগিরিতে একটা বউ জীবন মৃত্যুর খেলা খেলছে, তাকে বাঁচাতেই বেতাল পাহাড়ের উপরে যাচ্ছি। কি জীবন আর মৃত্যুর মধ্যে খেলা খেলছে? কে? কেন? আনন্দগিরিতে সরোজা দেবী আর কুন্দরা নামের শাশুড়ি আর বউ থাকে। দুজনের মধ্যে এক ফোঁটাও ভাব ছিল না। দুজনের মাঝে যদি সবুজ ঘাস ঢেলে দেওয়া যায় চলে যাবে। হঠাৎ সরোজ দেবী অসুস্থ হয়ে মারা যায়। তখন থেকে বউ কুন্দনা দেবীও বিছানা ধরল। আমাকে মেরো না শাশুড়ি মা বলে বড়বড় করতে থাকে। শাশুড়ি মা, শাশুড়ি মা, আমাকে কিছু করো না শাশুড়ি মা, আমাকে মেরো না, আমাকে মেরো না। কত বেদ হাকিমকে ডাকার পরও কুন্দনা নিজের চোখ খুলল না। কুন্দনার বাবা তোমার বাবার বন্ধু, ওরা ভাবছে কুন্দনার উপরে কোনো ভূত প্রেতের ছায়া পড়েছে, না হলে কোনো শত্রু তার উপরে জাদু টোনা করেছে। তোমার বাবার থেকে আমার কথা জেনে তোমার বাবা আমাকে অনন্তগিরি নিয়ে যায়। আমি ভাবলাম কুন্দনাকে দেখে আমার বেতাল শক্তি দিয়ে ওকে ভালো করে তুলব, কিন্তু ওর উপরে ভূতের ছায়াও নেই, আর না কেউ জাদু টোনা করেছে। বাড়িতে আয়না থাকলে দেখাও। গাবরা জামন গাবরা জামানজো, গাবরা জামন গাবরা জামানজো। এইভাবে মন্ত্র পড়ার সাথে সাথে আত্মার রূপ প্রকট হলো, কিন্তু ভালোভাবে তাকে দেখা যাচ্ছিল না। কুন্দনার সমস্যার প্রতিকার হচ্ছিল না, তাই তার মৃত শাশুড়ি সরোজা দেবীকে আহ্বান করাতে তন্ত্র রঙ্গলি বানিয়ে ডাকা হলো। গাবরা জামন গাবরা জামানজো, গাবরা জামন গাবরা জামানজো। কিন্তু ও আসলো না। সাধারণ গৃহিণী, তার উপরে সহজ মৃত্যু, বেতাল তন্ত্রে আসছে না। আশ্চর্যের কথা। অদৃশ্য আত্মার কথা জানার জন্যে সে যে কাপড় চোপড় পরতো সেগুলো আনো, কিন্তু তার উপযোগ করা বস্তু থেকেও অনেক কষ্ট করার পরেও সরোজা দেবীর আত্মার আহ্বান করা গেল না। আয়নায় প্রকট হয়েছে মানে আত্মা পৃথিবীতেই আছে, কিন্তু বেতাল আহ্বানে তাকে পাওয়া যাচ্ছে না। এরম মায়াবী আত্মাকে বন্দি বানিয়ে বন্ধন রঙ্গলিতে রাখার জন্যে বেতাল পাহাড়িতে যেতে হবে। আপনি নিজের চেষ্টা করুন কাকি, কিন্তু যদি এমনই থাকে তাহলে সে 2-3 মাসের মধ্যে মারা যাবে। নারীর গতিটাও কমে গেছে। কাকি, আপনি আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন। তার মুখটা একটু খারাপ, কিন্তু তার হৃদয়টা ভালো। শেষমেশ কি কারণ, কে? যদি না জানতে পারি তাহলে আমি কি করব? তোমার বউ তো শাশুড়ির নামই বারবার করে দিচ্ছে, তাই সরোজা দেবীর আহ্বান করলেই তোমার বউ বাঁচতে পারবে। তাই সরোজা দেবীর চিত্র নিজের কাছে নিয়ে আমরা বেতাল পাহাড়িতে রওনা দিলাম। আমরা আপনার গ্রাম থেকে যাচ্ছিলাম, তাই মন্ত্র কাকিকে নিমন্ত্রণ দিলাম। হো, তাহলে উনি মান্ত্রিকা? বেশভূষা দেখেই বুঝেছিলাম। এমন বলে অহংকার দেখিয়ে ভিতরে চলে গেল। ভুল বুঝো না কাকি, নিজের বাড়িতে খুব আদরে বড় হয়েছে তো, তাই এরম ভাবে কথা বলে, কিন্তু মনের খুব ভালো। কাকি একটু হেসে নিজের ঝুলির থেকে তাবিজ বার করে বিমলাকে দিয়ে, 3 দিনের মধ্যে দিওয়ালি অমাবস্যা আসছে। যেই মেয়েদের বিবাহ 1 বছরের মতনও হয়নি, তারা যেন সীমানা পার না করে। যদি পার করে তাহলে পায়ে এই তাবিজটা নিশ্চয়ই পড়বে। যদি দরকার পড়ে অমৃতার পায়ে তাবিজটা পুড়িয়ে দিও। এমন বলে কাকি ভোজন করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল সকাল ও বেতাল পাহাড়ির জন্য রওনা দিল। বাবা বেতাল পাহাড়িতে যাচ্ছে, 3 সপ্তাহ পর্যন্ত ফেরত আসবে না এইটা জেনে, বন্ধুর মেয়ের জন্য তুমি কেন বেতাল পাহাড়িতে যাচ্ছ? তাকেই তো যেতে বলতে পারো। ঘরে থেকে চিন্তাগ্রস্ত জামাই আর মেয়ের খেয়াল রাখতে হবে মা তোমাকে। আমি শিগগিরই এসে যাব। আর আমাকে দিওয়ালির জন্য আমার বাড়িতে কে নিয়ে যাবে? আমি চাকরকে বলে দিয়েছি মা। এমন বলে মন্ত্র কাকির সাথে চলে গেল। যখন অন্ধকার হলো, শাশুড়ি ঘুমন্ত অমৃতার পায়ে মন্ত্রকাকি দেওয়ার তাবিজ বেঁধে দিল। পরের দিন অমৃতা তৈরি হয়ে নিজের বাপের বাড়ি যাওয়ার জন্যে তৈরি হয়। সন্ধে হওয়ার পরেও চাকর গাড়ি নিয়ে আসেনি, তাতেও রেগে গেল আর একলাই বাক্স নিয়ে বেরিয়ে পড়ল। একলা যাচ্ছিস নাকি?
লোহিত আর ওর বাবা খাদ কিনতে শহরে গেছে, কালকে এসে যাবে। কালকে লোহিতের সাথে চলে যেও, এখন যেও না, সন্ধে হয়ে গেছে। কোনো ব্যাপার না শাশুড়ি মা, কত দূর? বাজারে গিয়ে গরুর গাড়িতে বসে পড়বো, আধ ঘন্টায় আমাদের বাপের বাড়ি পৌঁছে যাব। ঠিক আছে, কিন্তু চুলগুলো কিরকম খোলা ছেড়ো না তো, কাল আমাবস্যা, বিনুনি বানিয়ে বেরো। আপনিও না এই যুগেও আমাবস্যার আচার বোঝাচ্ছেন। আমি এখন মাথা দিয়ে চান করেছি, চুল ভেজা, তাই এখন বিনুনি করিনি। এমন বলে ঘর থেকে বেরিয়ে দেখার পরে বাজার পুরো নিস্তব্ধ, একটাও গাড়ি পেল না। এখন কি করবে তাই ভাবছে। যদি এখন বাড়িতে ফেরত যাই, শাশুড়ির সামনে হার মানতে হবে। আমার বর আসার পর ওকে কিছু না কিছু বুঝিয়ে আমাকে বাপের বাড়ি যেতেও দিতে পারে না। কোনোভাবে আমি চলে যাব। এরম ভেবে পাশের জঙ্গলের রাস্তায় একলাই হেঁটে যাচ্ছিল। অমাবস্যার আগের দিন হওয়াতে চাঁদ বেরিয়েছিল না। সারা জঙ্গলে ঘোর অন্ধকার। এক জায়গায় একটা ভূত গাছ থেকে পা ঝুলিয়ে চুল খোলা কিছু গুনগুন করছিল। আমার কালো কালো চুল, চকচক চকচক কালো চুল, লম্বা লম্বা চুল, ফুলের সুগন্ধের চুল, আমার কালো কালো চুল। এমন গাইতে গাইতে গাছের উপর থেকে নিচে লাফিয়ে নামে আর নিজের চুল থেকে চুল ছিঁড়ে দুটো গাছের মাঝামাঝি চুলগুলো বাঁধতে থাকে। সেই রাস্তায় ওর চুলগুলো এক গাছ থেকে আরেক গাছ রশির মতন টেনে আবার গাছের উপরে গিয়ে বসে পড়ে। কেউ যদি খোলা চুলে আসে ভালো হবে, এরকম ভাবাতে দেখার পরে দূর থেকে একটা মেয়েকে একলা আসতে দেখে কত সময় পরে কেউ আসছে, আমার খিদে শান্ত হয়ে যাবে। না জেনে শুনে অমৃতা ভূতের চুল দিয়ে বাঁধা গাছগুলো তলা দিয়ে হেঁটে যাচ্ছিল। গাছের উপর থেকে ভূত মৌকার তালাশে চুপচাপ বসে দেখছিল। প্রথম চুলের তারে তলা দিয়ে গেল, কিন্তু ওর কিছু হলো না। এ কি, এর চুলগুলো তো খোলা, তাও এর কিছু হলো না। শেষ চুলের তারটা পার করতেই যাচ্ছিল, ওর পা অন্ধকারে কাদার উপরে পড়ে গেল। যখন ও পা পরিষ্কার করছিল, তাবিজটা খুলে নিচে পড়ে গেল। শেষ চুলের তারের তলার থেকেই বেরোতে যাচ্ছিলই গাছের উপর থেকে ভূত অমৃতাকে আহ্বান করে দেয়। অমৃতা ওখানেই মাথা ঘুরিয়ে পড়ে গেল। পরের দিন সুন্দর অন্য রাস্তা দিয়ে আসছিল। অমৃতাকে রাস্তার মাঝে পড়ে থাকতে দেখে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। তুমি বৌমাকে একলা কেন পাঠালে বিমলা? যদি কিছু হয়ে যেত তো? এত অহংকার! আমি এতবার করে বারণ করলাম, তাও বেরিয়ে গেল। রাস্তায় কিছু দেখে বোধহয় ভয় পেয়ে গেছে। বৈদেও এসে অমৃতার পরীক্ষা নিরীক্ষা করলো, কিছু ওষুধ লিখিয়ে। চিন্তা করার কোনো দরকার নেই, সে গর্ভবতী, তাই অজ্ঞান হয়ে গিয়ে থাকবে হয়তো। এটা জেনে সবাই খুশি হলো যে অমৃতা গর্ভবতী। মধ্যরাতে অমৃতা উঠে পড়ল। উঠে পড়ে ওই গান গাইতে শুরু করলো আর নিজের চুলে চিরুনি বোলাচ্ছিল। আমার কালো কালো চুল, চক চক চকচকে চুল, লম্বা লম্বা চুল, ফুলের সুগন্ধওয়ালা চুল, আমার কালো কালো চুল। মধ্যরাতে কে গুনগুন করছে এরকম ভেবে শাশুড়ি উঠল। অমৃতার ঘরের মধ্যে উকি মারে। ভয়ানক ভূতের মতন লম্বা লম্বা চুল খুলে আলমারির উপরে বসে চুলগুলো চুরুনি করছিল। এইটা দেখে বিমলার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন অমৃতার চুল সাধারণই ছিল। আমি রাত্রে যা দেখলাম সেটা কি স্বপ্ন? স্বপ্নই হবে এমন ভেবে চলে গেল। দুপুরে যখন খিদে পায় খাবার জন্য রান্নাঘরে গিয়ে যখন দেখে সব খাবার একলাই খাচ্ছিল, বিমলা অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্ধকার হয়ে গেল। বিমলা ভয় পাচ্ছিল। আরে ও কলাবতী, ঠিক সময় আমার বর আর ছেলেও নেই, আজ রাত আমার এখানে থেকে যা, একলা থাকতে ভয় লাগছে। একলা কেন? আপনার বউ নেই মালকিন? আমার তো ওর থেকেই ভয়।
তাই তোকে একটু থাকতে বলছি। বৌমা মানে বাঁদরের বাচ্চার মতো, শাশুড়ি মানে ষাঁড়ের মতো। ষাঁড় আবার বাঁদরের বাচ্চা থেকে ভয় পায় কোনোদিন? ধুত, এটা আবার কি তুলনা! আয়, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। শাশুড়ি চাকরের সাথে ঘুমিয়ে পড়ল। মধ্যরাত্রি। বউয়ের ঘর থেকে গুনগুন করার আওয়াজ শোনা যায়। আমার কালো। উঠে বউয়ের ঘরে তাকাতেই চক চক চকচকে চুল। অমৃতার লম্বা চুল খুলে কালো। অমৃতা আলমারির উপরে বসে চুল আঁচড়াচ্ছে। সুগন্ধ চুল, আমার কালো কালো চুল, চক চক চকচকে চুল, লম্বা লম্বা চুল, ফুলের সুগন্ধর চুল, আমার কালো কালো চুল। ব্যাস এতটুকু? এইসব থেকে ভয় পাওয়া আমার গোষ্ঠীতে নেই। আপনাকে ভয় পাড়ানোর জন্য বৌমা নাটক করছে। এক বোন বলে ও টক টক করে ভেতরে গেল। হায়রা, পড়ে গেলাম। যখন বর আর ছেলে বাড়ি এলো, বিমলা সবকিছু বলল। অমৃতার বাবা গ্রাম থেকে ফেরত আসার পরে যা কিছু হয়েছিল সবকিছু জানিয়ে ওরা তিনজনে মন্ত্রজানা কাকির কাছে যায়। এইভাবে ভয় ভয় দিন পেরোচ্ছিল। বাড়িতে সবাই অমৃতাকে দেখে ভয় পেয়ে যেত। ওদিকে বেতাল পাহাড়িতে কাকি যে তন্ত্র করেছিল, জাদুই আয়নাতে মন্ত্র কাকি সরোজা দেবীর আত্মাকে পেল। জাদুই আয়নাতে দেখার পরে উনি অমৃতাকে দেখতে পেলেন। এ কি? এই আয়নাটা তো আমার মেয়েকে দেখাচ্ছে। তাড়াতাড়ি চলো, তোমার জামাইয়ের বাড়িতে যেতে হবে। তাড়াতাড়ি মলয়পুরে এসে যখন জানলো দীপাবলির অমাবস্যার দিন থেকে এমন আজব আচরণ করছে জানতে পেয়ে কাকিকে সবকিছু জানালো, যা যা ঘটেছিল। মন্ত্র কাকি নিজের চুল এনে অমৃতার উপরে রেখে দেয়। গাব্রাজামান গাব্রাজামানজো গাব্রাজাবন গাব্রাজামানজো। এমন মন্ত্র পড়ার সাথে সাথে অমৃতার ভেতর থেকে ভূতটা বাইরে বেরিয়ে আসে। কাকির চুল শক্তিশালী দড়ির মতন ভূতকে বেঁধে রাখে। বল, তুই কে? বেতাল আওয়ান্তেও পাওয়া গেল না। আমার নাম সরোজা দেবী। আমার চুল আমার অনেক পছন্দ, তাই আমার যখন বিয়ে হয় আমার স্বামী আমার জন্য সোনার চিরুনি কেনে। যখন আমি দিনের বেলায় আমার চুল সোনার চিরুনি দিয়ে আঁচড়াতাম, সবাই আমার উপরে হাসতো। তাই সবার ঘুমানোর পরে রাতে চুল আঁচড়াতে আঁচড়াতে গান গেয়ে খুশি হতাম। এটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেল। 25 বছর পরে আমার লম্বা চুল খুব ছোট্ট হয়ে গেল, কিন্তু পর চুল লাগিয়ে আসল চুলের মতন সবার সামনে ঘুরতাম। আমার স্বামীর মৃত্যুর পরে আমার নিজের ছেলের বিয়ে দিলাম। যে বউ এসেছিল সে খুব অহংকারী, বড়দের প্রতি কোনো সম্মান ছিল না। একদিন মধ্যরাত্রে ও আমাকে আমার পর চুলের উপর সোনার চিরুনি দিয়ে আঁচড়াতে আর গুনগুন করতে দেখে নিল। ও আমার পর চুল আর সোনার চিরুনির কথা জানতে পেরে গেল। সেই দিন থেকে ও আমার কথা শোনা বন্ধ করে দিল। যদি আমি কিছু বলতাম আমার নকল চুলের কথা সবাইকে জানিয়ে দেবে বলে ধমকি দিত। আমি নিজেকে বুঝিয়ে চুপচাপ জীবনযাপন করছিলাম। আমার চুলগুলোকে চিরুনি করে অনেক দিন হয়ে গেছিল। তাই এক রাত আমি আলমারি খুললাম আর দেখলাম যে আমার সোনার চিরুনি ছিল না। যখন বৌমাকে জিজ্ঞেস করলাম, আমি জানি না বলে মিথ্যে বলে দিল যে এই চিরুনিটার কথা আমি আর আমার স্বামীকে ছাড়া আর কেউ জানতো না। তার বিষয়ে আর কি বলি, কাকে জিজ্ঞেস করি? ছেলেকে বলার পরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পৃথিবীতে কে নিজের চুল সোনার চিরুনি দিয়ে আঁচড়ায়? তোমার বৌমার সঙ্গে হয়তো অনেক ঝগড়া হয় তোমার, কিন্তু এমন সব দোষ দিলে কেউ বিশ্বাস করবে না। তোমাকে উল্টো সবাই পাগল বলবে। আমার চিরুনি খোঁজার আর কোনো রাস্তা ছিল না। আমি চিন্তিত হয়ে বিছানা ধরে নিলাম আর মরে গেলাম। মরতে মরতে নিজের মনে শ্রাপ দিলাম যে যে আমার চিরুনি উপযোগ করবে সে আমার শাপে আক্রান্ত হবে। আমার নকল চুলকে আমার কবরে রেখে দেওয়া হলো, কিন্তু আমার সোনার চিরুনি আমার বউ চুরি করে নিয়েছিল। আমার মরার পরে আমি ভূত হয়ে আমার বৌমার স্বপ্নেতে গিয়ে আমি ওকে ধমকালাম যে আমার চিরুনি যদি আমাকে ফেরত না দাও তাহলে মেরে ফেলবো। ও নিজের গ্রাম থেকে একটা তান্ত্রিককে নিয়ে এসে আত্মা নিজের সোনার চিরুনির লোভে ভূতে পরিণত হয়েছে, তাকে আমি মারতে পারবো না।
কিন্তু তন্ত্রমন্ত্র দিয়ে তার স্মৃতি মুছে দেব। সেইটা ভুলে যাবে যে তোমরা কে, সেটা ভুলে যাবে সে নিজে কে ছিল। এমন কদিন অবধি? কিন্তু যদি সে কাউকে বশ করে তার কিন্তু সব মনে পড়ে যাবে। এর মধ্যে তুমি সেই সোনার চিরুনিকে গলিয়ে দাও। আমি এটা গলাবো না, আমি এটা নিজে ব্যবহার করব। যেই আমার বৌমা সোনার চিরুনি দিয়ে চুল আঁচড়ালো, ও আমার শ্রাপ পেয়ে গেল। আমার মরার আগে আমি শ্রাপ দিয়েছিলাম যে যে আমার চিরুনি দিয়ে তার চুলকে আঁচড়াবে 90 দিনের মধ্যে একটা বড় রোগে মারা যাবে। আমি জঙ্গলে গাছের উপর ঘুরছিলাম, তখন আমি এই মেয়েটাকে খোলা চুলে অমাবস্যার রাতে দেখতে পেলাম। আমরা ভূতেরা অমাবস্যার রাতে সীমানার পাড়ে গাছের উপরে চুল দিয়ে জাল বেছাই। যারা আমাদের চুলের জালের তলা দিয়ে খোলা চুলে হেঁটে যায় তাদেরকে আমরা আহ্বান করে নিই। যেই আমি অমৃতাকে আহ্বান করলাম, আমার নিজের অতীতকে আমি মনে করলাম। তোমার বৌমার নাম কি কুন্দনা? হ্যাঁ, তুমি কি করে জানো? কাকি নিজের থলের থেকে সোনার চিরুনি বার করে দেখালো। তোমার ছেলে দিয়েছে, ছেলের মুখটা দেখে বউয়ের উপরে শ্রাপটা নিয়ে নাও। না, আমার চিরুনি চুরি করে আমার মৃত্যুর যে কারণ হয়েছে তাকে সাথে নিয়ে যাব। এই মন্ত্র জানা কাকি থাকতে এটা হতে পারবে না। মন্ত্রজানা কাকির প্রহারে ভূত সিধা হয়ে গেল। ঠিক আছে, আমি যে অভিশাপটা দিয়েছিলাম বউকে সেটা ফেরত নিয়ে নিলাম। আমার সোনার চিরুনি আমার কবরের মধ্যে রেখে দাও, কিন্তু আমার চিরুনির উপরে এই অভিশাপটা সবসময় থাকবে। যখন ভূত নিজের অভিশাপটা সরিয়ে নিল, ওদিকে কুন্দনা জ্ঞান ফিরল। ও নিজের ভুলটাকে মেনে নিল। নিজের হাতে ওই চিরুনিটাকে সরোজা দেবীর কবরে রেখে দিয়ে ক্ষমা চাইল। অমৃতাও বুঝে গেল। ও বড়দের কথা শুনতে শুরু করলো। ও নিজের শাশুড়ির সাথে একসাথে খুশি মনে থাকতে শুরু করলো। বিমলাও অনেক আদর আপ্যায়ন করে গর্ভবতী বউকে দেখছিল। কিছুদিন পরে কলাবতীর ভাঙা হাড্ডি জুড়ে গেল আর ও ঠিক হয়ে গেল আর কাজে আসতে শুরু করলো। শাশুড়ি কলাবতীকে সব গল্প শোনালো। তাহলে কি কবরের মধ্যে 7 তোলা সোনার চিরুনি আছে? এই ব্যাপারটা আমার বরকে জানাতেই হবে। ও ভূতেদের সাথে লুকোচুরি খেলার লোক। কবরটা খুদে সোনাটা নিয়ে আসবে। এত সোনা যদি আমার কাছে হয় তাহলে আমাকে এদের বাড়িতে কাজ করতে হবে না। আর ওই রাক্ষসী, আমার পাশের গ্রামের শ্মশান ঘাটে অনেক কাজ আছে, আমি যাচ্ছি। কি? আমাকে রাক্ষসী বললি?